নেতা বদলায়, দল বদলায়, জন্ম নেয় নতুন দল, কিন্তু সাধারণ মানুষের ভাগ্য কি বদলায়? আশ্বাস আর প্রতিশ্রুতির ভিড়ে আমরা খুঁজব বাস্তবতার প্রতিফলন। আমাদের কাজ প্রশ্ন করা, দেশ ও মানুষের স্বার্থে প্রশ্ন আমরা করেই যাব। থাকবে মত ও ভিন্ন মতে শ্রদ্ধা। স্টার নিউজের কড়া আলাপে আজকে আপনাদের সাথে আমি ফারাবী হাফিজ। কড়া আলাপে আজকে যারা অতিথি হিসেবে আমাদের সাথে রয়েছেন আমি পরিচয় করিয়ে দিই। রয়েছেন মুন্সি ফয়েজ আহমেদ, সাবেক রাষ্ট্রদূত, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে যুক্ত হবেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, তিনি ভূ রাজনীতি ও নিরাপত্তা বিশ্লেষক। আমরা শুরু করার আগে আমি যদি আপনাকে কিছু আমরা হেডলাইন্স মনে করিয়ে দিই। আজকে ইরান ইস্যুতে আমরা আলোচনা করব। ইরানে কঠোর আঘাত এখন পর্যন্ত করেনি, মূল আক্রমণ খুব শিগগিরই, প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। ইরানের পারমাণবিক স্থাপনা এবং বিমান ঘাঁটির কাছে বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে, কিছুক্ষণ আগের খবর। লেবানন জুড়ে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা শুরু করেছে ইসরায়েল। ইরানে হামলা চালাতে প্রস্তুত ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য। আরেকটি খবর হচ্ছে জ্বালানি বাজারে যুদ্ধের ধাক্কা ইতোমধ্যে শুরু হয়ে গেছে। ইউরোপে গ্যাসের দাম বেড়েছে 42% পর্যন্ত। আরেকটি খবরে দেখা যাচ্ছে ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের 4 জন সেনা নিহত, যুক্তরাষ্ট্র সেন্ট্রাল কমান্ড বলছে। নেতানিয়াহুর কার্যালয়ে হামলার দাবি করেছে IRGC। আর যুক্তরাজ্যের সামরিক ঘাঁটিতে ইরানের হামলা, কুয়েতে মার্কিন যুদ্ধ বিধ্বস্ত বিমান। আমরা যদি এইভাবে আলোচনা শুরু করি, পরিস্থিতি যা দেখছেন তাতে মানে বাংলাদেশি হিসেবে আমাদের শঙ্কার জায়গাটা কোন দিকে সেটা আমরা পরে আসব। আগে এই দিকে আসতে চাই যে ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় ইরানের বন্ধু চীন, রাশিয়া শুধু কূটনৈতিক বক্তব্যে এখন পর্যন্ত সীমাবদ্ধ। সেটি আসলে কেন, আপনার কাছে কি ব্যাখ্যা? এবং ইসরায়েলের নিরাপত্তার অজুহাতে যুক্তরাষ্ট্রের সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ে কিন্তু ইরানের বন্ধুরা কেন সেটা করে না, এটা যদি আপনি একটু। এখানে আমার মনে হয় প্রথমে যেটা উল্টো একটা প্রশ্ন আসে, ইরানের বন্ধু কি আছে? যাদের কথা আপনি বললেন, চীন, রাশিয়া, এরাও ঠিক ইরানের বন্ধু নয়। ওইভাবে ইরানের বন্ধু খুঁজে পাওয়া খুব মুশকিল। ইরানের সাথে স্বার্থের যোগাযোগ, স্বার্থের সহযোগিতা অনেকেরই আছে। এই যে এখন আমরা দেখছি যে এই যুদ্ধ শুরু হওয়ার ঠিক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর কিন্তু ইরানের সাথে কিন্তু ভারতের যথেষ্ট গভীর বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এবং অন্যান্য সম্পর্ক রয়েছে। সুতরাং ওইভাবে না। তারপরে যেমন চীনের কথা বলা হলো, রাশিয়ার কথা বললেন, সবারই বিভিন্ন রকমের স্বার্থ আছে। এখানে বড় স্বার্থটা ওইসব বড় বড় শক্তি যারা আছে তাদের বড় স্বার্থ হচ্ছে ভূরাজনৈতিক শক্তি। তারা দেখছে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করেছে, সুতরাং তার বিরুদ্ধে দাঁড়ালে সেটা তাদের ভাবমূর্তির জন্য একটা ভালো জিনিস হবে। আর তাছাড়া এখানে তো এখন সবচেয়ে বড় জিনিসটা কি হচ্ছে, যখনই যুদ্ধ হয় সেখানে অস্ত্রের প্রয়োজন হয় এবং বিভিন্ন রকমের সাপ্লাইজের প্রয়োজন হয়। সেগুলো কোথা থেকে আসবে? সেগুলো এরা দিতে পারবে এবং তাতে তাদের কোনো ক্ষতি তো নেই, বরং লাভ। সুতরাং সেটা দেখে তারপরেও এখানে অন্য একটা কথা বলতে হবে যে না, বন্ধুকে শত্রুকে বা এগুলো চিন্তা করার চেয়ে আরেকটা কথা আছে, নীতি, ন্যায় নীতি। সেখানে আমার মনে হয় যে আমরা একটু পার্থক্য খুঁজতে পারি। কিছু দেশ আছে যারা ন্যায় নীতির তোয়াক্কা করে না বা বিভিন্ন সময় সুযোগ মতন সেখান থেকে সরে আসে, কিন্তু কিছু দেশ আসে চেষ্টা করে অন্তত মৌখিকভাবে হোক যেভাবে হোক ন্যায় নীতির পক্ষে থাকতে। এই যে এখন এই যে যাদের কথা বলছি, এরাও বিভিন্ন সময় হয়তো না এমন কিছু করেছে যেটা ন্যায় নীতি বহির্ভূত জিনিস, কিন্তু এখন তারা নীতির পক্ষে আছে, ন্যায়ের পক্ষে আছে, চীন, রাশিয়া এবং অন্যান্য দেশ। তো সুতরাং সেটা ওইভাবে আমার সত্যিকার অর্থে আমার কাছে মনে হয়েছে যে ইরানের বন্ধু খুঁজে পাওয়া মুশকিল, কিন্তু ইরানের পক্ষে কাজ করবে এরকম ওই যে চীনের কথা বলে, রাশিয়ার কথা, কারণ তাদেরও স্বার্থ সেটা মিলে। কিন্তু মধ্যপ্রাচ্যের এই জায়গাটা ইরান একা হয়ে গেল কিভাবে? ইরান যারা অক্সিলারি শক্তি ছিল ইরানের, হুথি, তারপরে হচ্ছে এদিকে হিজবুল্লাহ, এরকম যারা সহায়ক শক্তি ছিল, তাদের আস্তে আস্তে শক্তি ক্ষয় হয়েছে এবং ধীরে ধীরে ইরান একা হয়ে পড়েছে। ইরানের পাশে সৌদি আরব দীর্ঘদিনের, এবং অনেকেই এখন বলছেন যে সৌদি আরবের উস্কানিতেই আসলে এই হামলাটা যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে করেছে। এগুলো বিভিন্ন রকমের ন্যারেটিভ আসছে। আমি মনে করি যে বেশি ঠিক এই সময় এই হামলাটা আসছে আর অন্য কারণে। যদিও সৌদি আরবের কী স্বার্থ আছে এখানে আমি তো বুঝতে পারি না। ভালো সম্পর্ক, তাদের সম্পর্ক অনেকদিন খারাপ ছিল ইরানের সাথে, মাঝখানে সম্পর্কটা বেশ এটা মোটামুটি একটা সহনযোগ্য জায়গায় আসছে। এতে তাদের তো কোনো ক্ষতি নেই, তাদের কোনো ক্ষতি হচ্ছে না, তাইলে তারা কেন ইরানকে আক্রমণ করতে যাবে? এটা তাদের মুখ দিয়ে বলানো হচ্ছে, তাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে। আসলে এটা শুধুই মূল ইয়েটাই হচ্ছে এটার অন্য ঘটক যাই বলি, মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দুটোরই
একই রকমের প্রবলেম আছে, সমস্যা আছে। সেটা হচ্ছে বর্তমান মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি প্রেসিডেন্ট ট্রাম্প, তিনি দেশে অত্যন্ত হয়ে পড়েছেন, কি বলে, লোকজন তাকে আর পছন্দ করছে না, তার বিরুদ্ধে নানান রকমের ঘটনা ঘটছে, তিনি আস্তে আস্তে দুর্বল হয়ে পড়ছেন রাজনৈতিকভাবে। কেবলই তো নতুন ক্ষমতায় কেবলই তো আসলেন, বেশি দিন হয়নি, কিন্তু তার অবস্থা খুব ভালো না। সেখান থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য একটা কিছু দরকার তার, সেই জন্য এই যুদ্ধ। এবং ইসরায়েলেও নেতানিয়াহু যে কোনো সময় উনি যদি ক্ষমতা থেকে সরে যান, এই কথাটা শেষ করে দেই, উনি যদি ক্ষমতা থেকে আজকে চলে যান, কালকে তার বিরুদ্ধে বিচার শুরু হবে এবং তিনি জেলে যাবেন। তো সুতরাং তিনি সবসময় চেষ্টা করছেন কীভাবে ক্ষমতা আঁকড়ে থাকা যায়, কীভাবে এই যুদ্ধ টুদ্ধ ইত্যাদি লাগলে তার ক্ষমতাটা আঁকড়ে থাকা সহজ হয়। এর জন্য তারা অহেতুকভাবে মানুষ খুন করে যাচ্ছে গাজায়, পুরো ফিলিস্তিন জুড়ে, এবং সেটাতে যথেষ্ট না, এখন তারা বিশেষ করে আমি মনে করি ট্রাম্পের স্বার্থ রক্ষার্থে এইবারে যে এখন আক্রমণটা করা হলো, কারণ সত্যিকার অর্থে ইরানের থেকে সেরকম কোনো থ্রেট ছিলই না। হ্যাঁ, সুতরাং এটা যে তারা বলছে এক্সিস্টেন্সিয়াল থ্রেট ফ্রম ইরান, এটা একটা বাজে কথা, এবং এটা কেউ বিশ্বাস করে না। এমনকি প্রথম দিকে তো একদম প্রথম রিয়াকশনে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশ কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের আক্রমণকে নিন্দা করেছে, প্রশ্ন করেছে, কিন্তু আজকে শুনতেছি আবার তারাও যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, তারা ইরানে আক্রমণ করবে, কারণ তারা আবার মার্কিন যুক্তরাষ্ট্র চাপ দিলে তারা সেটার থেকে বের হয়ে যেতে পারে না। আচ্ছা, না, আপনি একবার মাঝখানে বলে ফেললেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক যারা সেখানকার মানুষ, তারা সেখানে অনেকেই এখন প্রেসিডেন্ট ট্রাম্পের হয়তো মানে বিরুদ্ধে চলে গেছেন, বা তার বিভিন্ন সিদ্ধান্ত তাকে মানুষকে খেপিয়ে তুলছে। এখন তার অন্যদিকে নজর দেওয়ার জন্য হয়তো তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। সেটা যদি হয়, সেখানকার একটা রয়টার্স এবং ইপসোস একসাথে একটা জনমত জরিপ করেছে, সেখানে তারা যে স্যাম্পলিং করেছে তার মধ্যে দেখা যাচ্ছে প্রতি 4 জনের মাত্র 1 জন তারা এই যে খামেনির হত্যাকাণ্ড বা মৃত্যু এটার নিন্দা জানিয়েছে। এখন ট্রাম্পের যুদ্ধ, এবং আমি আগে দিয়ে নিই, আমার মনে পরে ভুলে যাব। এখন তো যুদ্ধ লাগার পরের ঘটনা, এটা যুদ্ধ লাগার আগের কি অবস্থা ছিল? ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে নিম্ন পর্যায়ে ছিল লাস্ট যে জরিপ টরিপগুলো হয়েছে তাতে। সেখান থেকে বের হয়ে আসার জন্যই তো উনি কাজগুলো করছেন, একটার পর একটা তার বিরুদ্ধে তাদের সুপ্রিম কোর্টে বিভিন্ন রকমের রায় হচ্ছে, ট্যারিফ ইস্যুতে তাকে কংগ্রেসে তাকে ধোলাই দিয়ে দিচ্ছে। এই যুদ্ধের ব্যাপারেও তাকে বলা হয়েছে এই যুদ্ধ ঘোষণা করার তার ক্ষমতাই নাই। সুতরাং তিনি যুদ্ধ তো আনুষ্ঠানিকভাবে ঘোষণাও করেন নাই, যুদ্ধ লাগাই দিয়েছেন। তো সুতরাং এগুলো এখন যখনই যুদ্ধ লাগানোর উদ্দেশ্যটাই তো এটা, যে সব কিছুকে উল্টে নিয়ে আসা, আবার যে যুদ্ধ লাগিয়ে গেলে আমার পিছনে সবাই দাঁড়ায় যাবে, তখন আর আমাকে কেউ সহজে আমার সমালোচনা করবে। রাইট। সিনেটর বার্নি স্যান্ডার্স তিনি ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন, সেখানে স্যান্ডার্স অভিযোগ করেছেন যে ইসরায়েল ও সৌদি আরব যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে হামলা চালাতে প্রভাবিত করেছে। এখন যুক্তরাষ্ট্রের নীতি নির্ধারকরা কি এতটাই আসলে নির্বোধ? আমি দ্বিমত পোষণ করি। এটা তাদের কথা, বার্নি স্যান্ডার্স অনেক বিজ্ঞ ব্যক্তি, ওখানকার অভ্যন্তরীণ খবর তিনি রাখেন, কিন্তু আমি মনে করি যে এবারে এই যে কি বলে সৌদি আরবের কী স্বার্থ থাকতে পারে এটা করার, সৌদি আরবকে দিয়ে করানো হয়েছে। সৌদি আরবকে দিয়ে এখন বলানো হচ্ছে যে না, বা এমন একটা ভাব দেখানো যে সৌদি আরব চেয়েছে এটা, তারকে দিয়ে টেলিফোন করেছে ইত্যাদি ইত্যাদি, এখন বিভিন্ন রকম প্রকাশ পাচ্ছে। তারপরে ইসরায়েল তো সবসময় তৈরি যে কোনো সময় ইয়েকে আক্রমণ করার জন্য, এবং তারা যুদ্ধ তো একটা চলছেই, আরও ফার্দার যুদ্ধ করার জন্য তারা আগে থেকেই তৈরি। এবং এই যুদ্ধ শুরু হওয়ার আগেই তারা এই যে লেবাননে অবস্থিত যে ইরানের সমর্থক যারা আছে, কি যেন ওদেরকে বলে, হিজবুল্লাহ, হ্যাঁ, এদের পক্ষে, এদের এগেনস্টে তখন থেকে অনেক আগের থেকেই তারা বিভিন্ন রকমের কর্মকাণ্ড চালিয়ে আসতেছে তাদের বলক্ষয় করার জন্য। তো সুতরাং এগুলো না, আমার কাছে মনে হয়, ভিন্ন জনের বিভিন্ন মত থাকতে পারে, আমার কাছে মনে হয়েছে যে এবারে এটা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের এবং বিশেষ করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছা এবং তার স্বার্থের কারণে এই কাজটি করা হয়েছে। তারা কিছু আসে যায় না, কতগুলো মানুষ মারা গেল, কত দেশ কত ক্ষতি হলো, এমনকি এর ফলে যে মার্কিন যুক্তরাষ্ট্রের লোকজনের উপরে অর্থনৈতিক চাপ আসবে, তাতে তার কিছু আসে যায় না। তার এখানে তার ব্যক্তিগত স্বার্থ, তার তো লাস্ট টার্ম,
এইবার সেই কারণে হয়তো তিনি কোনো কিছু তোয়াক্কা করছেন না, তিনি তার মতো করে তার সেটা হতে পারে, কিন্তু টার্ম তো কেবল শুরু হয়েছে, সে মনে করছে আরো তো 3 বছর যাইতে হবে আমাকে। মধ্যবর্তী নির্বাচন কিন্তু এই বছরের শেষের দিকে, সেটা তো আর প্রেসিডেন্ট কোনো ক্ষতিগ্রস্ত হয় না, ক্ষতিগ্রস্ত। এখন তিনি যেভাবে এককভাবে সিদ্ধান্ত নিতে পারেন, উচ্চকক্ষ নিম্নকক্ষ সবই রিপাবলিকানদের একচ্ছত্র আধিপত্য রয়েছে, সেটা ভেঙে যাচ্ছে মনে হয়। সেইটা মধ্যবর্তী নির্বাচন হওয়ার পরে হয়তো বোঝা যাবে। তো যাই হোক, এটা আমার মনে হয় যে এইটা তার স্বার্থ রক্ষার্থে হয়েছে, তিনি সবাইকে বলছেন চলো আমরা করি, সবাই বলছে যে আচ্ছা চলো। আচ্ছা, এর আগে এই যে বোধহয় মাস দেড়েক দুয়েক আগে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে যেভাবে তুলে নিয়ে আসা হলো, একটা দেশের সভরেন্টির প্রশ্ন এখানে, একটা দেশের প্রেসিডেন্ট, একটা দেশের সর্বোচ্চ নেতা, তার পরিবার সহ, তার প্রতিরক্ষা মন্ত্রী, তার উচ্চতর পদস্থ কর্মকর্তা সহ অনেককেই এইভাবে মেরে ফেলা আরেকটা দেশ থেকে এসে, এইটা তো এই জায়গাটা না, এই জিনিসটা কি একেবারে নতুন না? না না, এর আগে তো ইয়েকে ধরে নিয়ে আসলো, নরিয়াগাকে ধরে নিয়ে আসলো না, পানামার প্রেসিডেন্ট নরিয়াগাকে ধরে আনলো। কত জায়গায় কোরিয়ান যুদ্ধের পর থেকে মার্কিন যুক্তরাষ্ট্র 50টা কি আরও বেশি যুদ্ধ শুরু করেছে বা যুদ্ধে জড়িয়েছে। বেশিরভাগ যুদ্ধেই তারা হেরে গেছে, জিতে নাই কোনোটা, একটা দুটো ছাড়া। হয়তো চেষ্টা করলে আমরা খুব চেষ্টা করে বলতে পারি অমুক যুদ্ধে তারা জিতেছে, যে ফার্স্ট গালফ ওয়ার বা ইত্যাদি, এটা এরকম বলতে পারি আমরা। কিন্তু বা যে সেকেন্ড গালফ ওয়ার, ইরাককে হারিয়েছে, এটা বলতে পারি আমরা। কিন্তু এছাড়া খুঁজে পাওয়া যাবে না তাদের জয়ের কোনো ইয়ে। কিন্তু তারপরেও তারা যুদ্ধ লাগায়, কারণ যুদ্ধ লাগানোর পিছনে তাদের জয়টা আসল কথা না। তার আসল কথা হলো অস্ত্র বিক্রি করা। তাদের একটা কথা অনেকেই বলেন যে দি মিলিটারি ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, যে সামরিক সাজ সরঞ্জাম তৈরি করার যে শিল্প আছে, সেটার লাভ হয় এই যুদ্ধ লাগলে। আর লাভ হয় যে আমাদের মার্কিন রাষ্ট্রপতির মতন একজন অত্যন্ত অনির্ভরশীল ব্যক্তি যখন তার নিজের স্বার্থ ইয়ে করতে যান, তখন এইসব যুদ্ধ লাগে। তো সুতরাং এইটা আমি নানান রকমের মানুষ ইয়ে দিবে, এক্সাম্পল মানে কারণ দেখাবে, সেগুলো কিছু কিছু সত্যি হতে পারে। কিন্তু মূল আমি মনে করি যে এখানে এবারে ট্রাম্প তার দেশে যে তার নিজের অবস্থা খুব খারাপ হয়ে যাচ্ছিল, রাজনৈতিক পরিস্থিতি, সেটা থেকে বের হয়ে আসার জন্য এইটাকে তার এই সময়ে এই ঘটনাটা তিনি ঘটালেন। না, একটা দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতার সার্বভৌমত্বের যে বিষয়টা, এবং সেইটা যে একটা দেশের মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট বলা হয়, সেই জায়গায় আর একটা দেশের মধ্যে ঢুকে আর একটা দেশের নেতাকে বা প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতিকে তুলে নিয়ে যাওয়া বা হত্যা করা, সেই জায়গায় জাতিসংঘের ভূমিকা আসলে কোথায়, কি জাতিসংঘ একটা জিনিস বলতে হবে আমাদের, যে জাতিসংঘের ভূমিকা, তার সদস্যরা তাকে যা ভূমিকা পালন করতে দেয় সেটা। তারপরেও আমি বলবো যে এবারে জাতিসংঘের মহাসচিব যে বক্তব্য দিয়েছেন, সেটা মোটামুটি একটা স্বচ্ছ এবং ন্যায়নীতি সম্পন্ন বক্তব্য তিনি দিয়েছেন। তিনি ভয় পান নাই। অনেকে যেমন ভয় পায়, তারা বলতে চায় না, মার্কিন যুক্তরাষ্ট্রের নাম নেয় না, ইসরায়েলের নাম নিতে ভয় পায়। তো সেরকম তিনি এটাকে নিন্দা করেছেন, তাদের আক্রমণকে। হ্যাঁ, তো এবং কিছু একদম প্রথম রিয়াকশনে ইউরোপ এবং যুক্তরাজ্য, ইউরোপের কিছু দেশ এবং আক্রমণ শব্দটাকে উল্লেখ করেছেন আপনি। পশ্চিমা গণমাধ্যম দেখেন, ইরানের উপরে যে অ্যাটাক শব্দটা তারা ব্যবহার করছে না, তারা কিন্তু স্ট্রাইক আর অ্যাটাকের মধ্যে পার্থক্য খুব বেশি তো নাই। আচ্ছা, সুতরাং সেটা আপনি হয়তো ওইভাবে বিচার করতে পারেন, আমি সেরকম দেখছি না। আমি মনে করি প্রথমে সবাই এটাকে নিন্দা করেছে, তারপরে আস্তে আস্তে, যেহেতু তাদের স্বার্থ সব একখানে, সুতরাং তারা এখন এমন কথা উঠছে যে ইউরোপের দেশগুলো, কোনো ইউরোপীয় দেশ, তারাও ইরানে আক্রমণ করবার জন্য তৈরি হচ্ছে। আপনার প্রথম ইয়েতে বলছেন, সেটা অত্যন্ত হবে, ন্যাক্কারজনক হবে, কিন্তু তারপরেও করতে পারে। এদেরকে অবিশ্বাস, এটা আমি তাদেরকে কোনো ব্যাপারে বিশ্বাস করতে পারি। আচ্ছা, আমাদের আরেকজন আলোচক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শামীম কামাল, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। আমরা আলোচনা কিছু দূর এগিয়ে নিয়েছি। আসলে এই যে আক্রমণ পাল্টা আক্রমণ যেভাবে চলছে, আপনি যদি এই বিষয়টা একটু আমাদেরকে বলেন যে নতুন করে আমরা গতকাল দেখলাম যুক্তরাজ্য তারা তাদের বহর যুক্ত করেছে যুক্তরাষ্ট্রের সাথে এই যুদ্ধে। আজকে দেখলাম যে জার্মানি, ফ্রান্স তারাও ঘোষণা দিয়েছে এটা নেটোর মতো একরকমের তারা একটা যৌথ বাহিনীর মতো হামলা চালানোর একটা প্রস্তুতির কথা শোনা যাচ্ছে। অন্যদিকে ইরানও বলছে যে এটা তারা শুরু করলো মাত্র, সুতরাং এটার শেষ সিদ্ধান্ত তারাই নেবে। আরাকচি তার বক্তব্যে দেখলাম, মানে এটাকে একটা দীর্ঘস্থায়ী যুদ্ধের দিকে যাচ্ছে। মানে এটা আপনার গতি প্রকৃতি কি মনে হয়? জি, আপনাকে ধন্যবাদ স্টার নিউজকে এবং আজকের সহবিজ্ঞ আলোচক
গতি প্রকৃতি খুব ভয়ানকের দিকে যাচ্ছে। প্রত্যেকটা মুহূর্তে কিন্তু এটা ডেভেলপমেন্ট হচ্ছে। আপনি যদি খেয়াল করে থাকেন, যুক্তরাজ্যের প্রাইম মিনিস্টার স্টারম্যার আজকে যেটা বলেছেন এটা কিন্তু খুব ইন্টারেস্টিং। যুক্তরাজ্য কিন্তু এই যুদ্ধে অংশগ্রহণ করছে না, সেখানে তারা রেফারেন্স দিচ্ছে 2003-এর ইরাক যুদ্ধের। কারণ ইরাক যুদ্ধের যে আপনার সাদ্দাম হোসেনের মাস ডিস্ট্রাকশন ওয়েপন আছে, এই এলিগেশনে যুদ্ধটা হয়েছে, রাইট? এবং এর জন্য টনি ব্লেয়ারকে কিন্তু অনেক ধরনের সমালোচিত হয়েছে পরবর্তী রাজনৈতিক জীবনে। এমনকি তার বড় বড় নিয়োগের ক্ষেত্রে প্রশ্ন উঠেছে যে সাবেক একজন প্রধানমন্ত্রী কিভাবে এরকম একটা মানে মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের উপরে একটা জাতির স্ট্যান্স নিয়ে। তো তার প্রেক্ষিতে ইউনাইটেড কিংডম যেটা আজকে করেছে যে তাদের বেইজ, রয়্যাল এয়ারফোর্সের যে বেইজগুলি আছে এগুলিকে ইউএসএকে ব্যবহার করার অনুমতি দিয়েছে। এবং এক্স্যাক্টলি 2003-এর ইরাক ওয়ার 2 এখান থেকে শিক্ষা নিয়ে বলেছে সরাসরি ইউনাইটেড কিংডম যোগদান করবে না। আচ্ছা, এটার আমি সাক্ষী, নিজেই সাক্ষী এর জন্য যে ওই সময় যে জায়গায় মাস ডিস্ট্রাকশনের কথা বলা হচ্ছিল সাদ্দাম হোসেনের, ওই জায়গাটাতে আমি ছিলাম। জাতিসংঘ মিশনে যখন ছিলাম ওখানে ছিলাম। ওখানে সিম্পল কয়েকটা বেজ যেখানে কয়েকটা স্কার্ট বসানো ছিল, নাথিং মোর দ্যান দিস। কিন্তু এইটাকে কেন্দ্র করে কত বড় একটা যুদ্ধ সংঘটিত হলো, হ্যাঁ? তো এই কারণে ইউনাইটেড কিংডম এবার সচেতন। কিন্তু উদ্বেগের বিষয় যেটা আপনি বললেন, আজকে বাল্টিক সাগর এলাকা থেকে ফ্রান্সের একটা নিউক্লিয়ার ড্রিভেন রণতরী কিন্তু মধ্যপ্রাচ্যে রওনা দিয়েছে। এটা কিন্তু খুবই ডেঞ্জারাস একটা মেসেজ। জার্মানি আগ্রহ প্রকাশ করেছে যুদ্ধে অংশগ্রহণ করার জন্য। তাহলে এখন দেখুন, যদি এই ওয়েস্টার্ন পাওয়ার একত্রিত হয়ে দুর্বল ইরানের উপরে যদি এভাবে আক্রমণ করে, এখন এর মধ্যে সমীকরণটা খুব জটিল হয়ে যাচ্ছে গ্র্যাজুয়ালি। আজকে গালফ কান্ট্রি যে কয়েকটা জায়গায় আমেরিকান বেজ আছে, ইউএসএ বেজ আছে, সবাই কিন্তু আজকে গতকালকের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে তারা মানে ইউনাইটেডলি এটা রিটালিয়েট করবে। এবং বাংলাদেশ সরকারও মোটামুটি তাদের প্রতি মানে তাদের অবস্থানের প্রতি সম্মতি জানিয়েছে। আজকে 4টা দেশের প্রতি বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এরকম একটা মানে মতামত দেওয়া হয়েছে। এখন জটিল কোথায় হচ্ছে যে পুরা ওয়ার্ল্ড যে সিনারিও, এটার ভয়াবহতা হচ্ছে সেখানে, এটা হচ্ছে কি আপনার বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ঝাঁকুনি দিবে। এর মূল কারণ হচ্ছে দেখুন, ইরান প্রাকৃতিক গ্যাসে, ন্যাচারাল গ্যাসে কিন্তু ওয়ার্ল্ডের 2 নম্বর ডিপোজিশন তাদের, এবং ক্রুড অয়েল হচ্ছে 3 নম্বর। এবং হরমুজ প্রণালী যেটা আছে, এটা ন্যারোয়েস্ট হচ্ছে অনলি 33 কিলোমিটার্স, এটা যে ন্যারোয়েস্ট পার্ট। এখানে ইরানের সবচেয়ে মারাত্মক যে হাতিয়ার সেটা হচ্ছে এখানে ব্লকেট দেওয়া, এবং ইরান কিন্তু ব্লকেট দিয়েছে। আপনি জানেন ইতোমধ্যে, কিন্তু ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এখন পর্যন্ত তারা অলরেডি সেখানে ইউকে এবং ইউএসএ তিনটা আপনার ট্যাঙ্কার জ্বলছে। অলরেডি ইট ইজ বার্নিং, এটা তো অস্বীকার করার বুদ্ধি নেই। এবং ব্লকেড ইজ এ অ্যাক্ট অফ ওয়ার, এটা একটা যুদ্ধের, স্ট্রেট যুদ্ধের একটা বিষয়। এবং প্রায় 150টা ট্যাঙ্কার বা তেলবাহী জাহাজ এটা কিন্তু আউট অফ হরমুজ অ্যাঙ্কর করে রেখেছে, রাইট? তাহলে এখন কথা হচ্ছে পুরো পৃথিবীর 20% জ্বালানি কিন্তু আসে এখান থেকে। এটা শুধুমাত্র কিন্তু ইরানের যুদ্ধ নয়, এর সাথে এন্টার মিডল ইস্টের ইকোনমি জড়িত। উদাহরণ সাউথ ইস্ট এশিয়া বটে, মানে আমরা তো ইউজার। যেমন এই যে ইরাকে মানে মিডল ইস্টের যে এনার্জি রিসোর্স আছে তার 45% ইউজ করা হচ্ছে চায়না। সবচেয়ে বড় মানে এটার সুবিধা নেয় চায়না। আমাদের মতো দেশ থেকে শুরু করে পুরা মানে এশিয়া, সাউথ এশিয়া কেন বলছেন, সাউথ ইস্ট এশিয়া বা ইস্ট এশিয়া কেন বলছেন, এন্টার এশিয়া, ওইদিকে আপনার সাউথ চায়না সি থেকে মানে চায়না আছে, তারপরে জাপান আছে, সাউথ কোরিয়া আছে, আমরা তো আছি। প্রত্যেকটা দেশ হচ্ছে মিডল ইস্টের এই এনার্জি রিসোর্সের উপরে নির্ভরশীল। এবং দেখুন এটার ইম্প্যাক্টটা কীরকম হবে। আজকে ক্রুড অয়েলের ব্যারেল হচ্ছে $78, মানে 10% অলরেডি বেড়ে গেছে, দেখলাম। সো এরকম একটা ভয়ানক পর্যায়ে যদি যায় এবং এই যুদ্ধ যদি আর কিছুদিন কন্টিনিউ করে, এখন ইরানের তো অস্তিত্বের প্রশ্ন। ইরান কি করেছে, যে মুহূর্তে তাদেরকে অ্যাটাক হয়েছে বলেছে মিডল ইস্টে যত ধরনের ইউএস এবং ইসরায়েল ব্যক্তি, বস্তু, স্থাপনা আছে এটা আমার লেজিটিমেট মিলিটারি টার্গেট, এবং এটা মানে যুক্তিসঙ্গত ব্যাপার। এ কারণে যতগুলি ইউএস বেজ আছে, এটা আই এম শিওর যে ডোনাল্ড ট্রাম্প নিজেও ভাবতে পারে নাই যে ইরান এভাবে রিটালিয়েট করবে। কিন্তু প্রকৃতপক্ষে আমরা অনেক কিছু গল্প শুনছি, দেখছি, 200 ইউএস সোলজার্স মারা গেছে, ইরান বিশাল ক্ষতি করছে। ব্যাপার কিন্তু তা নয়। ইরানের কিন্তু ওই রকম সামরিক সামর্থ্য নাই যে ইউএসের মতো শক্তিকে রিটালিয়েট করবে। তো সুতরাং এর আগের বার যখন জুনে 12 দিনের যুদ্ধটা হলো,
300-র মতো ড্রোন, ইউএভিস বা এগুলি ব্যবহার করেছে, মিসাইল ব্যবহার করেছে। খুব মিলেমিশে সেই যুদ্ধটা হয়েছে। যত দেশের উপর দিয়ে গেছে, আপনার জর্ডান বলেন, কাতার বলেন, এদেরকে বলেছে যে আমাদের মিসাইল যাচ্ছে ইসরায়েলে, এটা তোমাদের জন্য কিছু না, খুব মিলেমিশে। কিন্তু এবার ব্যাপারটা তো ডিফারেন্ট। এখন প্রত্যেকটা জায়গায় যখন বাহরাইন থেকে শুরু করে কুয়েত, কাতার, সব জায়গায় যখন আপনার স্ট্রাইক করলো, ইরানের কোনো অপশন নাই এছাড়া। সুতরাং যেখানে যেখানে ইউএস বেস আছে সেখানে সেখানে অ্যাটাক করেছে। এবং দেখেন এর মধ্যে ফিফথ ফ্লিট যেটা প্রাইড অফ ইউনাইটেড স্টেটস, যেটা বাহরাইন আছে, তার হেডকোয়ার্টার্সে কিন্তু অ্যাটাক করেছে। কিন্তু এটা খুব ইনসিগনিফিক্যান্ট, খুব যে বড় একটা ক্ষতি হচ্ছে তা কিন্তু না। এ পর্যন্ত স্টেটমেন্টে দেখা যাচ্ছে যে মাত্র 3 জন ইউএস সোলজার্স মারা গেছে এবং 5 জন হয়তো সিরিয়াসলি ওয়েন্ডেড। আজকে কুয়েতে আপনার 3টা বিমান ভূপাতিত হয়েছে। এখন কুয়েত সরকার বলছে যে এটা ফ্রেন্ডলি ফায়ারে, এটা ফ্যাক্টরি সাইট হয়েছে আর কি। যাই হোক, তো সব কিছু মিলে ইরানকে যেভাবে চেপে ধরেছে, এবং ইরানকে চেপে ধরার কারণটা কি? এই যে যুদ্ধটা হলো, যে এটা আপনার এপিক ফিউরি যেটা নাম দিয়েছে অপারেশন, এটা কিন্তু আমেরিকার জন্য কোনো প্রয়োজন ছিল না। মানে এখন যদি প্রশ্ন করি, মানে ওয়ার স্ট্র্যাটেজির স্টুডেন্ট হিসাবে, যে ওয়াজ ইট এ ওয়ার অফ নেসেসিটি অর ওয়ার অফ চয়েস, তাহলে ইট ওয়াজ ওয়ার অফ চয়েস। কোনো প্রয়োজন ছিল না ইউএসএ এখানে ইনভলভ হওয়ার জন্য। প্রবলেম হচ্ছে ডোনাল্ড ট্রাম্প যে পলিসিটি অ্যাডপ্ট করেছে, দিস ইজ কল্ড ম্যাডম্যান পলিসি। এখন কি ওনারা ফেরত আসতে পারেন কিনা? যেহেতু ইরান দুর্বল, আপনি বলছেন যে তাদের সক্ষমতা ওই পর্যায়ের নাই, এবং এই যুদ্ধে যুক্তরাষ্ট্র যেটা শুরু করেছে, যুক্তরাষ্ট্র ইসরায়েল মিলে, সেই জায়গায় ইউরোপের অন্যান্য ফোর্স তারা আস্তে আস্তে যুক্ত হচ্ছে, এবং ইরানের যেহেতু ওই ধরনের সক্ষমতা বা শক্তি নাই, সেহেতু তারা কি এখন, যেমন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেছেন যে তারা আলোচনায় আসতে রাজি, কোনো একটা পক্ষ হয়তো যারা এই যে সরকার পতনের বা এই সুযোগটা নিতে চেয়েছিলেন, তারা হয়তো তার সাথে যোগাযোগ করেছে। এখন তারা কি এখন পেছনে ফিরে আসতে পারে কিনা দেশের নাগরিকের কথা চিন্তা করে? মুখ রক্ষার জন্য ইউএসএ কে ফিরতে বাধ্য। না হলে আপনি দেখুন, আমরা মিলিটারি স্টাডিজে যে জিনিসটা করি, একটা যুদ্ধের জন্য সেন্টার অফ গ্র্যাভিটি ঠিক, রাইট? মানে শত্রুর একটা সেন্টার অফ গ্র্যাভিটি থাকবে, আপনার একটা থাকবে। আপনার পারপাস হলো শত্রুর সেন্টার অফ গ্র্যাভিটিকে ক্যাপচার করা, এবং শত্রু চাইবে আপনাকে ওটা ক্যাপচার করা। এখন এই যে যুদ্ধের যে ডিক্লারেশন, যে 5টা অবজেক্টিভ দিয়েছে ডোনাল্ড ট্রাম্প, তার মধ্যে আপনার একটা হচ্ছে গিয়ে রেজিম পরিবর্তন, রাইট? রেজিম পরিবর্তন তো দূরের কথায়, শেকড় পর্যন্ত পৌঁছানোর সামর্থ্য ইউএসএর নাই, কোনোভাবেই পারবে না। রেজিমেন্টস ওয়ার্ড, ওই যে আয়াতুল্লাহ খোমেনি যারা 79 এস্টাবলিশ করে গেছে, এটা এত সুগভীরে প্রথিত, এত স্ট্রেনদেন করা হয়েছে যে এটাকে টাচ করার সামর্থ্য কিন্তু ইউএসএর নাই। আপনি ইউ ক্যান মানে বম অল অ্যারাউন্ড, আপনি একদম পুরা ধ্বংস করে দিতে পারেন, বাট যতক্ষণ পর্যন্ত আপনি অন গ্রাউন্ড পদাতিক বাহিনী না যাবে, ততক্ষণ পর্যন্ত দখল বলা যাবে না। ডোন্ট ফরগেট ইটস ইরাক। আপনি যেভাবে বাগদাদে যেতে পেরেছেন, যেভাবে আপনি সাদ্দাম হোসেনকে ধরতে পেরেছেন, যেভাবে আপনি ত্রিপোলিতে যেতে পেরেছেন, গাদ্দাফিকে ধরতে পেরেছেন, এখানে সেটা পারবেন না। আপনি ন্যাচারালি পুরা পৃথিবীর মধ্যে যদি সবচেয়ে ন্যাচারালি প্রোটেক্টেড দেশ থাকে, এটা কিন্তু ইরান। 4000 বছরের ইতিহাসে কোনো শক্তি সেখানে গিয়ে টিকতে পারেনি। আমি একদম ক্যাটাগরিক্যালি আপনাকে বলতে পারি, যেমন 300 খ্রিস্টপূর্ব 323 সালে আপনার আলেকজান্ডার দ্য গ্রেট গিয়েছিল, ওখানে ট্রাই করেছিল, তার মৃত্যুর কয়েকদিনের পরে সরে আসছে। সেকেন্ড এক্সপিডিশন করেছে মুঘলস, চেঙ্গিস খান, ওখানে গিয়ে অনেক মানুষকে হত্যা করেছিল, টিকতে পারেনি। থার্ড হচ্ছে অটোমান ট্রুকরা। কারণ হচ্ছে এন্টার ইরান, ওদের একটা রুটি আছে যেটার নাম হচ্ছে নানে বারবারি। এই রুটিটা হচ্ছে পিজার মতো, আচ্ছা, চারদিকে যেমন মাউন্টেন, তো ইরান হচ্ছে এনসার্কেল বাই মাউন্টেন, জাগ্রোস এবং এলব্রুজ, এই 2টা পাহাড় দিয়ে পুরা ইরান ন্যাচারালি প্রোটেক্টেড, রাইট? এরপরে হচ্ছে 2টা ডেজার্ট, এই যেখানে পাহাড় শেষ, তারপরে 1500 কিলোমিটার্স কবির অ্যান্ড লুত, এই 2টা। সুতরাং ইরানের 50% গ্রাউন্ড হচ্ছে মাউন্টেনাস অ্যান্ড ডেজার্ট। তো এই একটা জায়গা ক্রস করে ওখানে যাওয়ার সাধ্য সামর্থ্য কারোই নাই। তো এই একটা জায়গায় এখন রেজিম চেঞ্জ করবেন কিভাবে? বিশেষ করে আলী খমেনির হত্যার পরে এখন শুধু ইরান না, ইরানি ডায়াসপোরা অল ওভার দ্য ওয়ার্ল্ড, তারা এতটাই ইউনাইটেড, এতটা সিম্প্যাথেটিক, এতটা সাইকোলজিক্যালি, ফিজিক্যালি অ্যান্ড মেন্টালি, মানে এটার প্রতি আঁকড়ে ধরছে যে আপনি এখন লক্ষ লক্ষ ইরানিয়ানকে পাবেন যারা জীবন দিতে প্রস্তুত। কিন্তু ওই যে বললাম, যতক্ষণ পর্যন্ত আপনি ইনফ্যান্ট্রি বুট নিতে পারবেন না, পদাতিক বাহিনী, ততক্ষণ দখল করা যাবে না। এখন মুখ রক্ষার ইজ্জতের মানে কারণে হলেও আমার মনে হয় ইউএসকে ফিরে আসতে হবে।
না, আপনি ডায়াসপোরার কথা বলেন। হ্যাঁ, ডায়াসপোরা তো ওই দেশের Diaspora তো বাইরে all over যারা the আছে, world। আপনি all অল over- ওভার দ্য ওয়ার্ল্ড। এখন তারা বাইরে থেকে এটা কি করতে পারে? যারা বাইরে যুক্তরাষ্ট্রে থেকে- একটা হিউজ জনগোষ্ঠী আছে ইরানের, আপনি ইউরোপের বিভিন্ন দেশে হিউজ জনগোষ্ঠী আছে ইরানের, এখানে তারা আমি ছোট্ট সেখানে একটু কথা যোগ করি, সেটা হচ্ছে যে ডায়াসপোরা কি করতে পারে এটা নিয়ে ঝট করে বলে দেবে যে সন্ত্রাসী আক্রমণ করতে পারে, কিন্তু সবচেয়ে বড় সন্ত্রাসী তো মার্কিন যুক্তরাষ্ট্র আর ইসরায়েল, তো তাদের এগেনস্টে সন্ত্রাসী আক্রমণ করতেই পারে। না, ডায়াসপোরার ব্যাপারটা যেমন ইরান মানে মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ইরানিয়ান ডায়াসপোরা তারা আন্দোলন করছে সেখানে এটা হচ্ছে, করছে। আমি কেন বললাম যে শুধুমাত্র ইরানের মানে সীমানার ভিতরে যারা আছে সেই ইরানি না, ওয়ার্ল্ড ওয়াইড যত ইরানিয়ান আছে, আপনি বাংলাদেশের কথা চিন্তা করুন, আজকে 90% বাংলাদেশকে জিজ্ঞাসা করেন তারা ইরানের পক্ষে কথা বলবে, কিন্তু সরকার আজকে মোটামুটি গালফ কান্ট্রির পক্ষে অবস্থান নিয়েছে। Right. সো এই মানে পাবলিক সেন্টিমেন্টটা তো বুঝতে হবে। আমি বলছি যে এখন আপনি ইরানে লক্ষ লক্ষ মানুষ পাবেন যারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত, তাহলে এই রকম যদি একটা পরিস্থিতি হয় সেখানে রেজিম পরিবর্তন করবেন কিভাবে? দেখুন আপনার এই যে আলী খমেনির হত্যার পরপরেই মানে ওদের আর্টিকেল, ইরানি সংবিধানের আর্টিকেল 111 অনুযায়ী 3 সদস্যের অলরেডি তারা সুপ্রিম কাউন্সিল একটা গঠন করেছে, জি। এবং মেবি উইদিন এ ডে অর টু তারা হয়তোবা আপনার একজনকে পরবর্তী চূড়ান্ত সো ইরান বলেন leader বলেন। অথবা প্যালেস্টাইন বলেন, যে জাতিগুলি অস্তিত্বের সংকটে ভুগে এখানে নেতৃত্ব তৈরি হয় সকাল বিকাল। সকালে একজন মারা যাবে, বিকালে একজন হবে, বিকালে একজন মারা যাবে, সন্ধ্যা একজন, কোনো প্রবলেম হবে না। আপনি দেখুন ওয়ারেস ইসরায়েলের ক্ষেত্রে দেখুন, সেই সাবরা সাতিলা যে ম্যাসাকার করেছে এরিয়েল শ্যারন, তারপরে দ্বিতীয় দানব জন্মাইতে কিন্তু 40 থেকে 50 বছর সময় লাগলো। কিন্তু আপনি প্যালেস্টাইনে যান, ইরানে যান, ইসমাইল হানিয়া যে মুহূর্তে হত্যা করা হলো সেই বিকালে আপনার নেতা হয়ে গেল। এই যে ইরানে আলী খমেনি হত্যা করা হলো, দেখবেন মানে 2 দিনের মধ্যে একজনের, এখানে নেতৃত্বে কোনো প্রবলেম, আপনি রেজিমকে টাচ করবেন কিভাবে? আমার কথা বুঝতে পেরেছেন? এখন এই যে সেন্টার অফ গ্র্যাভিটি যেটা ইরানের, এটা কিন্তু আর রিপাবলিকান গার্ড নয়। ইরানের এন্টার যে ডিফেন্স সিস্টেম আছে, এন্টার যে ডায়াসপোরা আছে, সব এখন ইউনাইটেড টু প্রটেস্ট, টু চ্যালেঞ্জ দ্য ইউএস পাওয়ার। সুতরাং এইরকম একটা জায়গায় আপনার ইউএসএ নৈতিকভাবে কিন্তু হেরে গেছে। টেকনিক্যাল সাকসেস তাদের আছে, বাট স্ট্র্যাটেজিক্যালি দে আর ডিফিটেড। সুতরাং এই জায়গা থেকে একটা ডিপারচারের জন্য অজুহাত অবশ্যই ইউএসএকে খুঁজতে হবে, না হলে এটা ভয়াবহতা এমন যেতে পারে, এটাই তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে। সেদিকে কিন্তু টার্ন নিচ্ছে, এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার নয়। বাল্টিক সাগরের ওখান থেকে ফ্রান্সের নিউক্লিয়ার ড্রিভেন কেন রণতরী আসতে হবে মিডল ইস্টের দিকে, কেন জার্মানিকে উৎসাহী হতে হবে? এবং দেখুন যে ইরানের তো কিছুই নাই, তারপরেও তাদের যে ওই যে দুর্বল কিছু সংগঠন যাদেরকে প্রক্সি করে, যেমন লেবাননে হিজবুল্লাহ, তারপরে ইয়েমেনে হুতি, তারা কিন্তু অলরেডি রিটালিয়েট শুরু করেছে। না, কিন্তু তাদের এত শক্তি আর কিছুই নাই, কিছুই না। আপনি ইরানের তো কিছু নাই, ইরানের আকাশ শক্তি কোনো আছে? তাদের কোনো জেনারেশন এয়ারক্রাফট আছে? তাও তো নাই, কিছুই নাই। কিন্তু তারপরে কি করছে, এখন চিন্তা করলো যে সে ইসরায়েলে পৌঁছতে পারছে না, এই জন্য নেইবারিং কান্ট্রি যেখানে যেখানে ইউএস এস্টাবলিশমেন্ট আছে সেখানে সে অ্যাটাক করছে, বিকজ এটা তার অস্তিত্বের প্রশ্ন। এটা যদি করতে না পারে টিকতে পারবে না। বাট ফর শিওর আপনি থাকেন, কোনো সময় ইরানকে ক্যাপচার করার সাহস কোনোদিন পারে না। ইরানিরা যখন বাইরে গেছে তখন কিন্তু পরাজিত হয়েছে। একমাত্র এরকম হিস্ট্রিতে পাওয়া যায় খ্রিস্টপূর্ব 300 থেকে 400-র মধ্যে, যখন গ্রিক পার্সিয়ান ওয়ার হয়, 2টা যুদ্ধে ইরানিরা হেরেছিল। তাছাড়া ইরানের মানে ইতিহাসে পরাজয়ের কোনো রেকর্ড নাই। আচ্ছা আচ্ছা, মুন্সি ফয়েজ, আপনি যদি এই বিষয়টা একটু যুক্ত করেন যে ইরানের ক্ষেপণাস্ত্র দোহা, আবুধাবি, দুবাই, মানামায় বিভিন্ন জায়গায় আঘাত এনেছে, এবং সেখানে বাংলাদেশীয় 2 জন মানুষ মারা গেছে, বিভিন্ন জায়গায় হতাহতের ঘটনা ঘটেছে, ব্যাপক পরিমাণ ক্ষয়ক্ষতিরও আমরা আভাস পেয়েছি, পরিষ্কার না যদি এখন পর্যন্ত। এই অঞ্চলগুলোর অসম্ভব এক সিদ্ধান্তের মুখোমুখি তারা এখন, কারণ এখন হয় তারা পাল্টা আঘাত করবে, না হয় তারা ইসরায়েলের পক্ষে লড়াই করার ঝুঁকি তাদের মাথায় নিয়ে তাদের একটা সিদ্ধান্তের জায়গা পৌঁছতে হবে। এখন তারা আসলে কি করবে, মানে কোন দিকে যেতে? না, এই যে আপনি দুটো অপশনের কথা বলেন, দুটোর মধ্যে পার্থক্য আমি দেখলাম না। ইসরায়েলের পক্ষে যুদ্ধ করা আর পাল্টা জবাব দেওয়া, দুটোর তো একই জিনিস হয়ে গেল, একই জিনিস, তাই না? আচ্ছা দেখ, কিন্তু এটা ওই পর্যন্ত যাওয়ার আগেই না, এর সাথে আরেকটা জিনিস বলি যে না হয় তারা তাদের শহর জ্বলবে কিংবা তাদের মানুষ মরবে, তাদেরকে চেয়ে চেয়ে দেখতে হবে। না, এটা এখানে কতগুলো জিনিস আছে যেটা এত সহজ সমীকরণ না। যে তাদের তো ওখানে ইচ্ছা মতন তো আর মারতে পারছে না ইরান, ওখানে সেগুলোর তাদেরও ডিফেন্স আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায় তাদের ডিফেন্সের ব্যবস্থা আছে। সুতরাং সেখানে তারা, আর তাছাড়া ইরান খুব সতর্কতার সাথে সাধারণ মানুষের উপরে আক্রমণ করার চেষ্টা করে নাই। হয়তো কোনো কোনো জায়গায় মিসফায়ার হয়ে বা কিছু হয়ে গেছে, যেখানে সাধারণ মানুষের গায়ে মিসাইল যেয়ে পড়েছে ঘর বাড়িতে, কিন্তু তাদের টার্গেট হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের ইয়েগুলো, যে তাদের যে সামরিক ঘাঁটিগুলো আছে ওখানে, সেগুলো, এবং সেগুলো তাদের লিগ্যাল আন্তর্জাতিক আইনে
তাদেরকে আক্রমণ করার এখন ইয়ের অধিকার আছে, এই জন্য যে তারা আক্রান্ত হয়েছে ওইসব ঘাঁটি থেকে, ইসরায়েল থেকে এবং ওইসব ঘাঁটি থেকে তারা আক্রান্ত হয়েছে, সুতরাং তারা তো সেটা ন্যায়সঙ্গতভাবে অ্যাটাকটা করতে পারে। এখন যেহেতু ওই দেশের মধ্যে আছে, সুতরাং ওই দেশ সেটাকে একটা ইয়ে হিসেবে দেখাচ্ছে যে আমাদের সার্বভৌমত্বের উপরে অ্যাটাক। কিন্তু ইচ্ছা করেই ইরান ওই ঘটনাটা ঘটাচ্ছে না, ওদের সাথে সরাসরি যুদ্ধে যুক্ত হতে চাচ্ছে না, এবং ওই দেশগুলো সহজে ওই যুদ্ধে ওইরকম কোনো যুদ্ধে যেতে চাইবে না, কারণ এটার মধ্যে কতগুলো খুব বড় সমস্যা আছে। মার্কিন যুক্তরাষ্ট্র দূর থেকে তাদেরকে কতটুকু তারা তো খালি বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র কী করে, ওই সব দেশের সরকারগুলোকে টিকায় রাখতে সাহায্য করে। কেমন ওই দেশের তো লুটপাট করে নিয়ে যায়, কিন্তু তাদের সরকারগুলোকে টিকায় রাখে, এই কাজটি করে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু যদি যুদ্ধ শুরু হয় তাহলে ওই দেশের সাধারণ মানুষ কী করবে সেটা কি ওই দেশের সরকারগুলো জানে? সেইটা আমার মনে হয় একটু চিন্তা করতে হবে। মানুষ মনে করবে যে না এরা তো শিয়া আর এরা সুন্নি, ওই জিনিসটা খুব বেশি তখন বাধা হয়ে দাঁড়াবে না। বহু লোক ওই সব দেশেও বহু লোক, আর ইয়েতে তো ইরাক তো শিয়া প্রধান দেশ, সুতরাং এরকম ওখানে যদি যুদ্ধ শুরু হয় তাহলে খুব খারাপ অবস্থা হয়ে যাবে সেই সব দেশের, অভ্যন্তরীণভাবেই তাদের অবস্থা খারাপ হবে, ইরানকে খুব বেশি কিছু করতে হবে না। সুতরাং তারাও সেটা বোঝে এবং সেই জন্য তারা যথেষ্ট সতর্কতার সাথে কাজ করবে যাতে সরাসরি যুদ্ধে জড়াতে না হয়। কথাবার্তা বলবে, রেটোরিক্স থাকবে, কিন্তু তারা ওইটা আমি মনে করি যে তারা ওই পর্যন্ত যাবে না। আর তাছাড়া ট্রাম্প তো একটা ইঙ্গিত দিয়েই দিয়েছেন যে তিনি যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধ বন্ধ করতে চান, তিনি একটা বলতে হয় সেই জন্য 4 সপ্তাহ সময় চেয়েছেন, 4 সপ্তাহ চলতে পারে এই যুদ্ধ, এরকম কথা বলছেন। তার অলরেডি উনি বলতে চাচ্ছেন যে তার অলরেডি যা টার্গেট করেছিলেন সেগুলো তার ফুলফিল হয়ে গেছে। কিন্তু ওই যেটা কথা বলছেন যে আমি পুরোপুরি ওনার সাথে একমত যে ইরানকে কবজা করা, দখল করে নেওয়া এটা সহজ কথা নয়, এবং ওখানে রেজিম চেঞ্জ এটাই তো মূল উদ্দেশ্য। এইটা হওয়ার মতন কোনো লক্ষণ আমরা এখনো পর্যন্ত দেখছি না। বরং আমি যেটা আপনার প্রথমেই বলছিলাম যে এই ঘটনার ফলে যেটা হচ্ছে যে ইরানের মধ্যে যে রাজনৈতিক অস্থিতিশীলতা ছিল, একটা প্রতিপক্ষ ছিল বর্তমান সরকারের যারা আছে তাদের প্রতিপক্ষ একটা আছে, কিন্তু তারা এখন কিছুদিনের জন্য চুপ হয়ে যেতে বাধ্য হবে। যেইভাবে প্রতিপক্ষ, আমরা কালকে যখন আয়াতুল্লাহ আল খামেনি নিহত হবার খবর আসছে তখন কিন্তু একটা বড় অংশ রাস্তায় নেমে আসছে, শোক প্রকাশ করছে এবং প্রতিবাদ জানাচ্ছে, তারা সমর্থন দিচ্ছে যে যুদ্ধ মানে তাদেরকে পাল্টা আক্রমণ করার জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছে। কিন্তু আবার অন্যদিকে গ্রুপে ছোট বাট তাদের কেউ কেউ কিন্তু উল্লাস প্রকাশ করেছে। সেগুলো থাকবেই তো ওখানে, বাংলাদেশে না ইরানের কথা হচ্ছে। হ্যাঁ, কারণ সেখানে তো মার্কিন যুক্তরাষ্ট্রের তো এবং ইসরায়েলের লোকজন তো ওখানে আছে, ভাড়া করা লোকজন তো আছে তাদের, নাইলে এইসব খবর পায় কীভাবে, কোথায় তাদের নেতা নেত্রীরা কখন কোথায় আছে, তাদের উপরে এইভাবে অ্যাটাক করতে পারে কেমন করে? সুতরাং ওখানে তো আছে এরা। কিন্তু তারপরেও আমি বলছি যে ওই যে বিপরীত শক্তিগুলো তারা কিছুদিনের জন্য হলেও তারা এখন পিছনে পড়ে যাবে। তারা যে সুযোগটা সাথে সাথে আসছিল সেটা তো তারা গ্রহণ করতে পারেনি। মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করেছিল তাদেরকে একটা সুযোগ তৈরি করে দিতে যে তারা যাতে রেজিম চেঞ্জ করতে টপল করতে পারে, কিন্তু এখন বলছে কিন্তু সেটা সম্ভব যতদিন যাবে এটা সুদূর পরাহত হয়ে যাবে, এবং এরা নতুন নেতৃত্ব গড়ে তুলবে, গুছিয়ে তুলবে, এবং তারপরে যুদ্ধ একদিন যুদ্ধটা থামবে, খুব বেশি দিন সময় নেবে না, তারপরে তখন আবার এরা নতুন করে পুনর্গঠনের কাজে লাগবে। এটাই তো করছিল তারা, তো সত্যিকার অর্থে কারোর জন্য কোনো রকমের শঙ্কার কারণ ছিল না। ইরান কি করেছে? কাউকে অ্যাটাক করার চেষ্টা করেছে? কখনো না। তারা ইয়ের কাছাকাছিও কখনো যায়নি, কিন্তু সবসময় তাদেরকে দোষ দেওয়া হয়েছে যে তারা কি বলে নিউক্লিয়ার ওয়েপন্স বানাবে, অথচ কোনোদিনও তারা পরিষ্কার করে বলে দিয়েছে তারা কোনোদিন নিউক্লিয়ার ওয়েপন বানাবে না। এবং তারা সেই জন্য মেনেও নিয়েছে যে না, আমরা এটা যে আমাদের যে নিউক্লিয়ার এনরিচমেন্ট, ইউরেনিয়াম এনরিচমেন্ট একটা পার্টিকুলার লেভেলের উপরে আমরা যাচ্ছি না, তারা সেটা পর্যন্ত ইয়ে করেছে। তারপরেও তাদের উপর আক্রমণ করে, এইটাই তো বোঝা যায় যে মানে হিপোক্রেসি। আচ্ছা, ব্রিগেডিয়ার শামীম, যদি এই বিষয়টা নিয়ে বলেন, আপনি বলছিলেন তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকলেও থাকতে পারে, তো সেই জায়গায় আমরা কিন্তু চায়নাকে আজকে দেখলাম যে ওনারা সার্বভৌমত্ব রক্ষায় তারা ইরানের পাশে থাকবে বলে এক রকমের আশ্বাস দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এক ফোন করেছেন, তিনি ফোনে এই সমর্থন তিনি পুনর্ব্যক্ত করেছেন। এখন চীন আসলে কিভাবে ইরানের পাশে থাকতে পারে? ইরানের পাশে নৈতিকভাবে যতটুকু থাকার ততটুকু, এই ফোন কলের মধ্যে সীমিত। এখন পৃথিবীর কোনো দেশ তাদের নিজের স্বার্থ ছাড়া যুদ্ধে জড়াতে চাইবে না।
ইউএসএ কেন মানে ইসরায়েলের পক্ষে যুদ্ধ জড়ালো? কারণ খুব সিম্পল, আইপ্যাক নামে একটা জিউস লবি আছে, আপনি হয়তো জানেন সেটা। এটা যুক্তরাষ্ট্রে একটা জিউস লবি, মানে এটা এমন পাওয়ারফুল, এটা ইউএসএর পুরো পলিটিক্সকে নিয়ন্ত্রণ করে। প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট, সেনেট ইলেকশন অর হাউস অফ রিপ্রেজেন্টেটিভ যারা থাকেন, তারা প্রত্যেকে ওয়াশিংটন ডিসিতে সে রোল কল করতে হয়, রাইট? এবং বাইবেলের উপরে হাত রেখে শপথ করতে হয়, আমরা ইসরায়েলের ইন্টারেস্টের বিরুদ্ধে কাজ করব না। এর বিনিময়ে আইপ্যাক প্রেসিডেন্সিয়াল ইলেকশন থেকে শুরু করে সমস্ত নির্বাচনের খরচ নির্বাহ করে। সে এতটাই পাওয়ারফুল হচ্ছে আইপ্যাক। এবং এই কারণেই কিন্তু ইউএসএ যে কোনো সময়, আপনি দেখুন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের পরে ইউএসএ যতবারই প্রত্যক্ষভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছে, এটা কিন্তু ইসরায়েল কেন্দ্রিক। 1948-এ, 56-এ, 67-এ, 73-তে, এই যে 5বার যে যুদ্ধ হয়েছে, প্রত্যেকবারে কিন্তু আরবরা জিতছিল, প্রত্যেকবারে। কিন্তু শেষ সময় ইউএস এয়ারফোর্স ডাইরেক্ট ইনভলভ হয়ে আপনার পুরো বিজয় ছিনিয়ে এনেছে ইসরায়েলের পক্ষে, রাইট? এটা আপনি জানেন। এবারও তাই দেখেন, আপনি সেকেন্ড ওয়ার্ল্ডের পরে যে 4টা যুদ্ধ বললাম, এটা কিন্তু ইসরায়েল কেন্দ্রিক। এবং এবারও যেটা যুদ্ধ হলো, দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইউএসএ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করলো। কোনো প্রয়োজন ছিল না, আমি আগেই বলেছি এটা। এখন কথা হলো যে এইটার কারণে ফ্রান্স যেরকম মানে উত্তেজিত বা উদ্গ্রীব হয়ে অংশগ্রহণ করছে, এভাবে চায়না কখনো যাবে না। চায়না বা রাশিয়া কোনো দিনই যাবে না। তারা ফোন কল করবে, সার্বভৌমত্ব অলরেডি হুমকির মুখে। এখন আপনি কখন তার সার্বভৌম রক্ষায় তাকে সহযোগিতা করবেন? সো এই নৈতিক সাপোর্ট, টেলিফোন কল, একটু সান্ত্বনা, পিঠ চাপড়ে দেওয়া, এটুকুর মধ্যে সীমিত থাকবে। কিন্তু এখন আমি কেন বলছি যে এটা ভয়াবহতা, যদি এখানে ইউনাইটেড স্টেটস যদি ক্ষান্ত না দেয়, যদি রণভঙ্গ না দেয়, তাহলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যেতে বাধ্য। এখানে কিন্তু ইরানের ছাড় দেওয়ার কিছু নাই। ইরান অলরেডি ইরানের ওয়ালে পিঠ থেকে গেছে। আপনি দেখুন, ইরানের খুব ছোট ছোট যে সমর্থন গ্রুপ, হিজবুল্লাহ বা হুতি, তারাও কিন্তু আজকে শুরু। এবং ইসরায়েল কিন্তু এর মধ্যে লেবাননেও এয়ার অ্যাটাক করেছে, 35 জন মারা গেছে। আগের থেকেই তারা কিন্তু ওখানে 35 জন মারা গেছে। এটা তো আছে দীর্ঘদিনের যে। এবং কারণ কি, পুরা এন্টার মিডল ইস্টে একমাত্র ইরান একটা দেশ যারা ইউএসএরকে চ্যালেঞ্জ করে। আর বাকি সব মুসলিম কান্ট্রি, জিসিসি কান্ট্রি, ইসলামিক উম্মা, সেই তো ক্যাম্প ডেভিড থেকে মানে আত্মসমর্পণের পথেই আছে। এমনও তো কথা আছে যে এন্টার সৌদি আরবের যুদ্ধের নিরাপত্তার দায়িত্ব ইউএসের হাতে। কিন্তু গালফ কান্ট্রি যদি, এই মুসলিম দেশ যদি বুঝতে না পারে, তাদের নিরাপত্তা তারা যদি রক্ষা করতে না পারে, তাদেরও একদিন অবস্থা কোনো না একটা সময় যাবে তো ইউএস এন্টার সাথে গন্ডগোল হবে। আপনি খেয়াল করেন, ছোট্ট একটা উদাহরণ দিই। F-35 সবচেয়ে পাওয়ারফুল এয়ারক্রাফট ইউএসের। এটা ইসরায়েলকে দিয়েছে, ইউএস সৌদি আরবকে দেয়নি। সৌদি আরব চেয়েছিল, দেয় নেই, দিবে না, কোনো দিন দিবে না। তাহলে তাদের ভূমি ব্যবহার করছে, তাদের পেট্রো ডলার ইউজ করছে, যেভাবে সম্ভব সেভাবেই। এবং যখন প্রয়োজন হবে তখন কিন্তু ইউএসএ তাদের পক্ষে দাঁড়াবে না। তাই তো হয়েছে। সেই ক্যাম্প ডেভিড যখন আপনার আনোয়ার সাদাতের সময় এই যে বেট্রিয়াল শুরু হলো, ক্যাম্প ডেভিডের যখন আমেরিকার সাথে চুক্তি হলো, তারপর থেকে কিন্তু পুরো মুসলিম ওয়ার্ল্ড, মানে ওআইসি বলেন, জিসিসি বলেন, বা যে কোনো দেশ বলেন না কেন, ওই রিজিয়নে, ওই বেল্টে আপনি যত কনসেন্ট্রেশন দেখতে পারবেন ইউএস বেজে মিডল ইস্টে, পৃথিবীর আর কোথাও নাই তো। আপনি খেয়াল করে, এবং শুধুমাত্র ইসরায়েলকে পাহারা দেওয়ার জন্য, ইসরায়েলকে পাহারার জন্য। এইবার ইসরায়েলের যে দীর্ঘমেয়াদী মানে যুদ্ধটা ছিল, তার কয়েকটার উদ্দেশ্যের মধ্যে একটা ছিল, ইসরায়েল চাচ্ছিল মিডল ইস্টকে ইসরায়েলের মতো করে সাজানোর জন্য। তারা পেরেছে এই পর্যন্ত অবজেক্টিভ। ফাইনালি যেটা পারছিল না, ইউএসকে সরাসরি যুদ্ধে সম্পৃক্ত করা, এবার সেটা তো সফল হয়ে গেল। এই যুদ্ধের সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? ইসরায়েল। আপনি দেখুন, এবং সবচেয়ে বেশি লুজার কে? ইউএসএ। এই যুদ্ধটা এই জন্য বললাম, যদি ইউএসএকে লুজার বলছেন কিভাবে? বিকজ তারা টেকনিক্যালি জিতেছে, স্ট্র্যাটেজিক্যালি হেরেছে। আমি যদি বলি তাদের রেজিম চেঞ্জ করা তাদের অবজেক্টিভ ছিল, দে ফেইলড। না, তারা অবজেক্টিভের লক্ষ্য একটা যদি বলি যে খামেনিকে হত্যা করা, তারা খামেনিকে হত্যা করাটা একমাত্র লক্ষ্য। আচ্ছা, আমি এটা বলি, মানে মিলিটারি স্টাডিজে সেন্টার অফ গ্র্যাভিটি বলে একটা কথা আছে প্রত্যেকটা যুদ্ধে। এটা ট্যাকটিক্যাল একটা অবজেক্টিভ থাকে, একটা থাকে অপারেশনাল, একটা হলো স্ট্র্যাটেজিক, রাইট? 2003-এ যে ইরাক ওয়ার হলো, সেখানে কিন্তু মানে ওয়ার প্ল্যান অনুযায়ী, ওয়ার গেম অনুযায়ী ইউএসএর তারা বলেছিল সাদ্দাম হোসেন ইজ দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। তো বাগদাদে তারা পৌঁছালো, সেই সাদ্দাম হোসেনের বাথরুমের সোনার যে ট্যাপ আছে, এগুলো ব্যবহার করে ইউএস ট্রুপস গোসল করলো, ঠিক আছে? এবং এক পর্যায়ে সাদ্দাম হোসেনকে যতক্ষণ ধরলো না, ততক্ষণ পর্যন্ত বলা হচ্ছে যে তারা সিজি ক্যাপচার করতে পারে নাই। সাডেনলি বলা গেল উই গট হিম, রাইট? ডু ইউ রিমেম্বার? এরকম একটা ঘোষণা, উই গট হিম। সাদ্দাম হোসেনকে দেখালো।
সাদ্দাম হোসেন যদি ক্যাপচার হয়ে থাকে তাহলে তো সিজি ক্যাপচার্ড হয়ে গেল। সারপ্রাইজিংলি উইদিন নো টাইম মোর্তাদ আল সদর নেতৃত্ব গ্রহণ করলো। খেয়াল করেছেন ব্যাপারটা? তখন ইউএসের যারা গেম প্ল্যানার তারা বলল উই আর রং ইন অ্যাসেসিং দ্য এস্টিমেটিং দ্য সেন্টার অফ গ্র্যাভিটি। কেন? তারা বলছে এখন সিজি শিফটস, সেন্টার অফ গ্র্যাভিটি শিফট করে। তাহলে তাই যদি হয়ে থাকে, আমি ওই যে একটা জিনিস বললাম, পদাতিক বাহিনী যতক্ষণ আপনার রাজধানীতে পৌঁছাতে পারবে না ততক্ষণ দখল তো বলতে পারবেন না। এখানে মানে ইসলামিক যে মানে স্পিরিচুয়াল যে লিডার তার তো নখের কাছে পৌঁছাতে পারছে না। তাহলে আপনি কিভাবে বলবেন যে তাকে হত্যা করলো এবং তাই কি হলো? তাহলে কি ইরান কি তাদের অনুগত হলো? এখানে সাদ্দাম হোসেন এখানে নেতানিয়াহু বলল যে ট্রাম্পকে বলল যে ঐতিহাসিক নেতৃত্বের দায়িত্ব নিয়েছে বলে ধন্যবাদ জ্ঞাপন করলো। ট্রাম্প কি বললেন? দ্য রেয়ার মোস্ট অপরচুনিটি বিফোর ইউ, মানে ইরানের বাসী বলছে এটা তোমার কাজে লাগাও। নোবডি টার্ন আপ। আপনি যেটা বললেন ওই রেজা শাহ পাহলভির ছেলে বাইরের থেকে যতটুকু ইন্ধন দিচ্ছে, ওখানে 2-4 জন 5 জন আপনি এন্টার। সবচেয়ে বড় ইউএসএ যেটা ভুল করলো আলী খমেনিকে হত্যা করে, তাদের যতটুকু সম্ভাবনা ছিল এখানে সাকসেস পাওয়ার জন্য সেটাও তারা আর মানে 2% আর সম্ভাবনা রাখলো না। এই জন্য আমি বললাম তারা টেকটিক্যালি জিতেছে, তারা অপারেশনালি হয়তো জিতেছে, কিন্তু স্ট্র্যাটেজিক্যালি তারা ফেল করেছে। আমরা এটা ডেফিনেশন অফ ভিক্টরি বলে একটা কথা আছে, এটাতে তারা ইউএসএ সম্পূর্ণভাবে পরাজিত হয়েছে। এখানে একটা কথা শুধু যোগ করতে চাই, যে কথা বারবার আসতেছে যে ইরানের ভেতরে যে অপোজিশন সেটার কথা আসতেছে, খুবই দুর্বল। যারা সেখানে তারা কিছুদিন আগে স্ট্রং ছিল, সেটা কিন্তু কিন্তু এই যে রেজা শাহ পাহলভির ছেলে তাকে দিয়ে কিন্তু ওই অস্থিতিশীলতা চিন্তা করলে হবে না। ওখানে হচ্ছে যে শিয়া সুন্নির একটা ইয়ে আছে, এবং সুন্নিদের মধ্যে একটা গ্রুপ আছে যারা অ্যাক্টিভ, তারা দে ওয়ান্ট টু পার্টিসিপেট ইন দি পলিসি মেকিং ফেজেস। তো সুতরাং সেটা তারা পাচ্ছে না বলে তারা বিরোধে, কিন্তু তারাও কিন্তু ওই যে পাহলভির ছেলের পক্ষে না। আপনার এন্টার মিডল ইস্টে কিন্তু আপনার শিয়া হচ্ছে কি 15%, 85% কিন্তু হচ্ছে সুন্নি। এই যে গালফ কান্ট্রি যারা আছে না তো সবাই সুন্নি। ব্যাপারটা কিন্তু শিয়া সুন্নির মধ্যে সীমিত না, এখানে হলো ইউএস ইন্টারেস্ট অ্যান্ড ইসরায়েল ইন্টারেস্ট, এটার মধ্যে সীমিত। এটা যদি আমি বলছি যে ইরানের ভেতরে যে সমস্যাগুলো, তাদের অভ্যন্তরীণ যে রাজনৈতিক সমস্যা, সেখানে শিয়া সুন্নি ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। না, এটা আছে কিন্তু এই যে 2 মাস আগেও যে সম্ভাবনা ছিল রেজিম পরিবর্তনের, এটা তখনও তো ইউএসএ বা ইসরায়েল ইনভলভ হয় নাই, ইরানিয়ানরাই তৈরি করেছিল। মাসা আমিনি থেকে শুরু করে এতদিন যে আন্দোলনটা হচ্ছিল, রাইট, এবং অনেক মানুষ মারা গেছে, তারপরে এক বছর ধরে চেষ্টা করে তারপরে এটা দেখেন আপনার চায়না যে তিয়ানআনমেন স্কোয়ারে যে ঘটনা ঘটেছিল, সেদিন যদি আপনার ওই ট্যাঙ্ক চালিয়ে যদি ওই ছাত্র আন্দোলনকে ইয়ে করতে হতো, চায়না তো আবার ফিরে যেত, রেজিম চেঞ্জ হয়ে যেত না। আমি ওই সময় এখানে আপনি ওই সময় চায়নায় ছিলেন। আচ্ছা, তাহলে এখন দেখেন যে এই যে ম্যাসিভ একটা আফিভল হলো, একটা বড় একটা আন্দোলন হলো, তখন যদি আপনার টলাতে না পারে, এখন টলাবেন কিভাবে? বাইরের কোনো শক্তি দিয়ে তো রেজিম চেঞ্জ করা যায়। আচ্ছা, একটু বাংলাদেশ প্রসঙ্গে আসি। এখানে বাংলাদেশে গতকালকে একটা বিবৃতি দেখলাম, আজকে আর একটা বিবৃতি দেখলাম। সেখানে গতকালকে যদিও কোনো নিন্দা এই শব্দটা তারা ব্যবহার করে নাই, এখন পর্যন্ত এই ঘটনাকে শোক প্রকাশ করা হয়েছে এবং ঘটনাটিকে আন্তর্জাতিক আইন ও রীতিনীতির লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। বাংলাদেশের গত দিনের ইয়েতে ইরানকে নিন্দা করা হয়েছে, ইরানের আক্রমণ, রাইট, ইরানকে নিন্দা করা হয়েছে। আজকে কিন্তু আবার গালফ কান্ট্রির পক্ষ 4টা দেশের পক্ষে অবস্থান নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। জি, মানে এই বিষয়টাকে বাংলাদেশ কতটা স্ট্র্যাটেজিক্যালি বিবৃতিটা ঠিকঠাক মতো দিতে পারে? এটা আমার মনে হয় যে খুব ভেবেচিন্তে এই সিদ্ধান্তটা নেওয়া উচিত। এখানে একজন আলী খমেনিকে হত্যা করা হচ্ছে, একজন রাষ্ট্রপ্রধান, স্পিরিচুয়াল লিডার, মুসলমান লিডারকে, মুসলিম বিশ্বের উম্মার একজন নেতৃত্বকে হত্যা করা হচ্ছে। এই জন্য এটা কনডেম করা, এটা মানে শোক বার্তা এ পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপরে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের তো অনেক কিছু জড়িত। আমাদের এনার্জি রিসোর্সের সাপ্লাই, আপনি দেখুন ক্রুড অয়েল 10% দাম বেড়ে গেছে। আগামী সপ্তাহ থেকে যে যুদ্ধ, যে 10 দিনে দেখবেন তেলের দাম কীভাবে লাফিয়ে বাড়ে। এবং তেলের দাম বাড়া মানে কি, আমাদের প্রত্যেকটা আইটেম, শাকসবজি থেকে শুরু করে আপনার টকশো, আপনার পরিবহন, আপনার প্রত্যেকটা জায়গায় দাম বেড়ে যাবে ভীষণভাবে, রাইট। এবং ধারণা করা হচ্ছে অ্যাভারেজ ক্রুড অয়েলের রেটটা $65 থেকে $70 পর্যন্ত ম্যাক্সিমাম রেঞ্জ গত 1 দশকে ওঠানামা করেছে, রাইট। এবার কিন্তু এস্টিমেট করা হচ্ছে $100 চলে যাবে। তাহলে চিন্তা করতে পারছেন কি পরিমাণ জাম্প হবে। আগেও যুদ্ধের সময় এরকম $100 আমাদের মতো দেশ, বাংলাদেশের মতো দেশ, আমাদের টোটাল আপনার এনার্জি হচ্ছে গিয়া 45 ডেজ, 15 ডেজ হচ্ছে রিফাইনারিতে, আর ক্রুড অয়েল এবং রিফাইন্ড অয়েল মানে ধরেন 45 দিন। সো আজকে কিন্তু কাতার তার এলএনজি প্রোডাকশন বন্ধ করে দিল।
কাতার কিন্তু $100 বিলিয়ন এক্সপোর্ট করে এলএনজির, এবং আমরা ইন্ডিয়া কিন্তু বড় ইউজার তাদের। হ্যাঁ, এটার ইম্প্যাক্ট বোঝা যাবে আজ থেকে 13 দিন 14 দিন পরে, রাইট? এটা হলো এক। সুতরাং বাংলাদেশের ইকোনমিতে বড় ধরনের একটা ধাক্কা আসবে, এটা কেউ ঠেকাতে পারবে না। এটা আমাদের বলে কথা না, চায়নাতে হবে, বিকজ চায়না 45% এনার্জি ইউজ করে মিডল ইস্টের। চায়নাও কিন্তু বড় ধরনের বিপদে আছে এটা নিয়ে। আমাদের বিপদটা যেটা, আমাদের তো কোনো বিকল্প নাই। আমরা কোনো বিকল্প চিন্তা করেছি? আজকে যদি মিডল ইস্ট থেকে আমাদের জ্বালানি না আসে, ডিড ইউ থট ফর আমরা রাশার ব্যবহার চিন্তা ভাবনা করেছি? আর আজকে চিন্তা করবেন আপনি কালকে ব্যবহার করবেন, এটা কি সহজ না তো। এটা ভারতে আসবে, ভারত থেকে আমাদের কাছে তারপরে নিয়ে আসতে হবে। ভারতের সাথে সম্পর্কটা একেবারে তলানিতে, মানে এখন পর্যন্ত রেলগাড়িও চলাচল শুরু হয় নাই। আপনি জানেন যে গত অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে 5ই আগস্টের পরে যে অবনতি হয়েছে সম্পর্কের, তা বাদেও আমাদের যে শ্রমিক, আমাদের যে মানে রেমিটেন্স আসে, এটা আমরা সবসময় কথাও বলি না, বিকজ এটা নীরবে যে একটা প্রাপ্তি বাংলাদেশের জন্য। 70 লাখের বেশি মানুষ আমার ওখানে মিডল থাকে। ইস্টে আছে। এই 7-8টা দেশে 7-8টা দেশে আছে 70 লক্ষ। এবং এই যে যত ধরনের রিফাইনারি আছে, গ্যাস ফিল্ড আছে, এখানে প্রচুর বাংলাদেশি আছে। একটা সিম্পল উদাহরণ দেই, গত 2 দিনে 54টা ফ্লাইট বাতিল হয়েছে। কেন ইমাজিন? আরো বেশি। জি। সুতরাং আমাদের এই যে ফ্লো অফ রেমিটেন্স, এটা বড় ধরনের একটা ধাক্কার মধ্যে পড়ে যাবে। থার্ডলি যেটা বাংলাদেশের জন্য আছে, এখানে কিন্তু আরেকটা জিনিস আছে, নাইট্রোজেন ফার্টিলাইজার। এটা কিন্তু মানে ন্যাচারাল গ্যাস দিয়ে করতে হয়। 50 to 60% মানে নাইট্রোজেন ফার্টিলাইজার, এটা কিন্তু মিডল ইস্টে এই বেল্টে হয়। এই যুদ্ধ কিন্তু শুধু ইরানের জন্য সংকট তৈরি করবে না, সংকট তৈরি করবে সমস্ত মিডল ইস্ট কান্ট্রির জন্য। ওই যে তাদের পরিবহনের রাস্তা হচ্ছে হরমুজ, হরমুজ হচ্ছে মাত্র 33 কিলোমিটার, একদিকে ইরান আরেকদিকে ইউএই এবং বন্ধ হয়ে গেছে, ব্লকেড। এবং এখানে 3 থেকে 4 গুণ আপনার পরিবহন খরচ বেড়ে যাবে। বাংলাদেশে মানে অফিশিয়ালি ব্লকেট না দিলেও ওখানে দুটো জাহাজ যদি না এটা অলরেডি ব্লকেট দিয়েছে। কারণ ওই যে কথাটা ধরেন, মানে বিগার পার্সপেক্টিভে যদি বলে যে মিডল ইস্ট অঞ্চলে যত আমেরিকান এবং ইসরায়েলি ব্যক্তি বস্তু স্থাপনা আমার এখন বৈধ সামরিক টার্গেট, ওয়ার অলরেডি বিগান, এখানে কোনো সন্দেহ নাই। তো আমাদের বাংলাদেশের যেটা বিপদ, এই বিপদগুলো তো আছেই, আমাদের খুবই ভেবেচিন্তে অবস্থান নেওয়া উচিত। কন্ডোলেন্স ঠিক আছে, ফাইন, তারপরে কোনো দিক পক্ষ, আমাদেরকে তো কেউ আমরা যদি কোনো পক্ষ না নেই, কেউ তো এসে আমাদেরকে শাসন করবে না, আমাদের গলা টিপে ধরবে না, তাই না? কিন্তু আপনার এখানে মানুষের সেন্টিমেন্ট চিন্তা করতে হবে। আপনি মনে আছে সাদ্দাম হোসেনের যখন পতন হলো, তখন তো পুরা পৃথিবী বাংলাদেশও পক্ষ নিয়েছিল ইউএসএর, কিন্তু সাধারণ মানুষ খিচুড়ি রান্না করে গরিব মানুষকে খাওয়াচ্ছে। সো এখনও তাই। আপনি যদি দেখেন যে আপনি সাধারণ জনগণের পুরা সেন্টিমেন্টটা কিন্তু এখন ইরানের পক্ষে। মুসলিম উম্মা, তারপর এরকম স্পিরিচুয়াল লিডার, মানে অনেক ইসরায়েলের ক্যারেক্টার, ইউএসের ক্যারেক্টার সব কিছু বিবেচনা করে। সো অলরেডি আজকে আমি দেখলাম আসার আগে যে 4টা দেশের সাথে বাংলাদেশ মোটামুটি একটা অবস্থান নিয়েছে, তাদের সাথে থাকবে। গতকালকে এই 6টা জিসি কান্ট্রি তারা সিদ্ধান্ত নিয়েছে তারা প্রয়োজন বোধে রিটালিয়েট করবে। কিন্তু এইরকম একটা অন্তিম সময়ে যদি তারা রিটালিয়েশনে যায়, তাহলে এসকালেশনটা এমন পর্যায়ে চলে যাবে, এটা কন্ট্রোলের বাইরে চলে যাবে। সুতরাং বাংলাদেশের ডিপ্লোম্যাটিক্যালি যে কাজটা করা উচিত, এখানে জিসিসি যে মানে অ্যাম্বাসেডাররা আছেন তাদেরকে ডেকে আমাদের ইন্টারেস্টটা বুঝানো, দেখো ভাই, যাই হোক না কেন যুদ্ধ একদিন থেমে যাবে, কিন্তু আমার যে সম্পর্ক, আমার ওখানে যে প্রবাসী শ্রমিকরা আছে, আমি যে ওখান থেকে এটা যেন ডিস্টার্ব না হয়, এই জন্য কী করতে হবে, তাদেরকে যথেষ্ট সংযম প্রদর্শন করতে হবে। আজকে যদি কুয়েত রিটালিয়েট করে ইরানে, যদি সৌদি আরব রিটালিয়েট করে ইরানে, তাহলে পরিস্থিতি কী হবে? বলবে যে আমার জান চলে যাবে, একটা লোক বেঁচে থাকতে আমি হরমুজ দিয়ে আমি জ্বালানি পরিবাহিত হতে দেবো না, তাই তো করবে। তাহলে বিষয়টা কি আপনি স্বাভাবিক পর্যায়ে থাকবে? তখন কিন্তু মোটেই থাকবে না। এই জন্য বাংলাদেশের উচিত গালফ কান্ট্রির সাথে বুঝে, দরকার হয় স্পেশাল এখানে প্রতিনিধি পাঠানো হোক, তাদেরকে বোঝানো হোক যে করেই হোক না কেন এটা শান্ত, 2 দিক থেকে কোনো অবস্থাতে যেন ইরানকে রিটালিয়েট না করে, এবং ইউএসএকে যেন কোনোভাবে তারা আর ফার্দার যেন যুদ্ধে অ্যাগ্রেসিভনেস দিকে না যায়, এটাকে ডিফিউজ করার জন্য যদি কোনো মন্ত্র থাকে, কার্যক্রম থাকে, সেদিকে সাজেস্ট করা। কাজটা কঠিন কিন্তু না, আমাদের কোনো বিকল্প নাই। তাই যে বললাম না, যদি এটা বন্ধ হয়ে যায়, আমাদের বিকল্প কোনো রাস্তা আছে? আমি কোথায় পাবো আমি এনার্জি, কোথায় পাবো আমার রেমিটেন্স ফ্লো? সো সব কিছু মিলে
হঠাৎ করে প্রত্যেকটা ঘটনার সাথে সাথে প্রতিক্রিয়া দেখানোর কিছু নাই তো, আস্তে ধীরে বুঝে শুনে তারপরে এইখানে আমি আপনার সাথে একমত যে আমাদের বেশি কথা বলার প্রয়োজন কি? প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নেই। নতুন একটা সরকার আসছে, আজকে আপনি যেমন শঙ্কার কথা বললেন, শঙ্কার কথা আজকে বাণিজ্য মন্ত্রীকে এটা জিজ্ঞেস করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রী বলেছেন যে হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, এটা যদি 2-4 দিন বন্ধ থাকে, এটা বাংলাদেশের খুব একটা আশঙ্কার এটা রাজনৈতিক ঘোষণা, এটা রাজনৈতিক ঘোষণা। এটা হলো যে আপনি ইমপ্যাক্টটা বুঝতে তো আপনার কিছুদিনের 7-8 দিন জন্য সময় তেল লাগবে। আছে, ইমিডিয়েটলি তেলের অভাব হবে না, কিন্তু অভাব তো হবে যদি যুদ্ধ 15 দিন চলে, তাইলে আমাদের জান খারাপ আমি হয়ে যাবে। আপনাকে একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, যদি এই যুদ্ধ 15 দিন কন্টিনিউ করে, তেলের দাম 20% to 25% বেড়ে যাবে, আরো বেশি বাড়বে। এবার রেমিটেন্স ফ্লো আপনি দেখবেন এই 2 মাসে বা 1 মাসে কত কম টাকা চলে আসছে, অনেক মানুষের হাহাকার দেখতে পারবেন। সুতরাং রাজনৈতিক বক্তব্য দেওয়ার আগে ভেবেচিন্তে, আমরা নতুন সরকার নতুন গঠন করেছে, আমরা তাদের জন্য অভিনন্দন জানাই, খুব ভেবেচিন্তে আগাতে হবে। মানে বারবার একটা হঠাৎ করে একটা মন্তব্য না করে দেখি না কি হয়, কিভাবে এটা সমাধান করা যায়, আমরা চেষ্টা করছি। ডিপ্লোম্যাটিক ভাষা তো খুবই চমৎকার, ডিপ্লোমেসি এমন একটা জিনিস যে দোজকে যাওয়ার পথটা, সুন্দর পথটা দেখিয়ে দেয়, তাই না? তো সুতরাং এখানে একটু ভেবেচিন্তে মন্তব্য করা মনে হয় উচিত। আমি একটু ইমোশনাল টাইপের লোক আর কি, হ্যাঁ। তো আমি একটা কথা বলতে চাই যে ভেবেচিন্তে বলবো ঠিকই, কিন্তু ন্যায়ের পক্ষে কথা বলতে হবে। যেমন আগেও আমাদের এই ধরনের সিচুয়েশন ফেস করতে হয়েছে, তখনও কিন্তু আমরা ন্যায়ের পক্ষে থাকার চেষ্টা করেছি। এই ন্যায়ের পক্ষে গেলে তো কারো না কারো বিপক্ষে চলে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিপক্ষে আমরা আগেও বলেছি, এখনও বলবো, কিন্তু তার মানে এই না যে ওদের সাথে আমরা যুদ্ধ করতে যাচ্ছি। ওদেরকে নিন্দা করবার মতন অন্তত আমাদের তো মুখ থাকতে হবে, সেটা করবো। আমরা আলাদা আলাদা করে কী বল মিডল ইস্টের দেশগুলোকে টার্গেট করে বলবো না, তাদের সাথে আমাদের সম্পর্ক ঠিক রাখবো, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র এবং এরা এত বেশি বড় বা এত বেশি আমাদের থেকে ইয়েতে, আমাদের ওদেরকে গালাগালি করতে আমাদের খুব বেশি কষ্ট। আচ্ছা ভাই, আমি এখানে একটা জিনিস বলি, যে যখন আলী খামেনিকে হত্যা করা হলো, তখন আমি এটার শোক প্রকাশ করলাম। একজন স্টেটসম্যান, একজন স্পিরিচুয়াল লিডার, মুসলিম না, আমি এরপরে কোনো কথা না বলে আমার ক্ষতিটা কি? এর আগে আপনি ন্যায়ের পক্ষে থাকারও একটা সহজ দরকার। একদম মালয়েশিয়া করেছে, মালয়েশিয়া স্পষ্ট বলে দিয়েছে উভয় পক্ষকে যুদ্ধ থেকে নিবৃত্ত হওয়ার জন্য। আমরা গরিব দেশ, আমাদের অর্থনীতি ছোট, অনেক আমাদের সমস্যা আছে। আমরা যদি একটা কিছু বলি, পিসকিপিংয়ে আমাদের কমিয়ে দেবে, এরকম ব্যাপার আছে না? আমি কোনো কথা বললাম না। আপনার মনে আছে যে একবার যখন সৌদি আরব ডাকলো যে কোন কোন দেশ আমাদের সাথে এই মানে অ্যালাইড ফোর্স করতে চায়, তখন বাংলাদেশ ডিক্লাইন করেছে। কি হয়েছে? আমি যদি এই যুদ্ধে আজকে 3 দিন হলো, 3 দিনের মাথায় কোনো কিছু না বলে টাইট লিপ থাকবো, কিছু বলবো না, আমাকে কি গলা চেপে ধরবে? কোনো প্রয়োজন নাই তো এত আগ বাড়িয়ে। গলা চেপে ধরার তো বহু অনুষঙ্গ আপনার আছে, উপাদান আছে। সেরকম প্রশ্ন তো পুরো ওয়ার্ল্ড ওয়াইড পৃথিবীর সব জায়গায় কি এরকম সাবজেক্ট নাই? ইউএসএ তো কি চেয়েছে? বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার। ছোট্ট একটা ইয়ে করি, এই যে প্রথম যখন অ্যাটাকটা হলো, তখন কিন্তু ইয়েতে কি বলে, যুক্তরাজ্য এবং ইউরোপিয়ান বিভিন্ন অনেকগুলো দেশ কিন্তু তাদের ওইটাকে কন্ডেম করেছে। তারা বলেছে এটা আন্তর্জাতিক আইনে পরিপন্থী, এই কথাটা তারা বলেছে। কিন্তু তারা আবার এখন ওদের সাথে যুদ্ধ করতে যাওয়াতেও প্রস্তুত হচ্ছে, কারণ ওদের সাথে অ্যালায়েন্স আছে। হ্যাঁ, তো একজন ইয়ে হলে তাকে, যেমন যুক্তরাজ্য তার বেস ব্যবহার করতে দিয়েছে, কিন্তু পরিষ্কার করে আপনি বললেন যেটা, যে তারা কিন্তু নিজেরা যুদ্ধ বলছে যে আমরা যুদ্ধে জড়াচ্ছি না। যদিও জড়াচ্ছে 2003-এ আমরা ভুল করেছি, তো সুতরাং আমরা আর এই ভুল করতে চাই না। সেই জন্য আমি মনে করি যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আমাদের অনেক ইয়ের ব্যাপার আছে, কিন্তু এইটুকু বলাতে আমার খুব বেশি ক্ষতি হয়ে যাবে না, যে না এটা আমরা মনে করি এটা আইনের বিরুদ্ধে এবং এটা করা উচিত হয় নাই, সেটা পর্যন্ত আমরা বলতেই পারি। এবং তারপরে আমরা তো আর ওর গায়ে বোমা মারতে যাবো না, আমাদের সেই ক্ষমতাও নাই, সেই চেষ্টাও নাই, কিন্তু অন্তত যেটা আমরা মনে ফিল করি সেটা তো বলতে পারবো, সেইটা আমি মনে করি আর কি। এখানে একটু পার্থক্য করলাম। আমরা একদম শেষের দিকে যদি ছোট করে একটু এই জিনিসটা বলেন, যে যদি যুদ্ধই লাগবে, এই জিনিসটাই অনেকের প্রশ্ন করেছেন, তাহলে এই যে যুক্তরাষ্ট্রের সাথে যে আলোচনা চললো প্রায় 1.5 সপ্তাহ ধরে, ওইটা তো যুদ্ধ লাগানোর জন্য কি আসলে এটা কি নাটক ছিল? আচ্ছা, এটা একটা বলতে পারেন নাটক। আপনি দেখেন, ওমানের পররাষ্ট্রমন্ত্রী যখন সেকেন্ড রাউন্ড কমপ্লিট করলো, তারপর যদি আপনার মনে থাকে, স্পষ্ট বলল যে উভয় দেশ কিন্তু একটা জায়গায় পৌঁছেছে, তারা ফিরে যাবে তাদের সরকারের সাথে আলোচনা করে। নেক্সট উইক মানে এই সপ্তাহে জেনেভাতে মিটিং হওয়ার কথা ছিল, রাইট? মানে এই একটা জায়গায় এখানে 5টা পয়েন্ট ছিল ইউনাইটেড স্টেটসের পক্ষ থেকে। ওই যে বললাম যে আগ বাড়িয়ে কাজ করার ক্ষেত্রে, এখানে 2টা পয়েন্টের মধ্যে একটা, যে 2টা ইরান মানে নেই, একটা হচ্ছে ইউএসএ ডিসকাস করতে চায় তার ব্যালিস্টিক মানে মিসাইল প্রজেক্ট নিয়ে, এন্টার প্রজেক্ট নিয়ে।
সেকেন্ড হলো যে কোনোভাবে মানে ওই নিউক্লিয়ার জি। ইউরেনিয়ামের ডিপোজিশন এইটা নিয়ে আলোচনা করতে চায় Right. বা কোনোভাবে যেন এটা কি পরিমাণ আছে। স্ট্রেট ইরান বলেছে এই দুটি বিষয় আমাদের সার্বভৌমত্বের সাথে জড়িত, সুতরাং এটা নিয়ে আমরা আলোচনা করতে আগ্রহী নই। এইটাকে কাজে লাগিয়ে যুদ্ধটা ঘোষণা করা হয়েছে। আচ্ছা, এবং মানে অনেক সময় বলা হয় যে এই ধরনের প্রস্তুতি যুক্তরাষ্ট্র যুদ্ধের আগে আগে এরকম করে, একটু ঠান্ডা ঠান্ডা করে তারপরে তারা সব প্রস্তুতি আগে থেকে আমরা ঘোষণা দিয়ে ইউএসএ দেয়। যদি ওই যখন আফিভেলটা হলো, গণ আন্দোলনটা হলো ইরানে, তখন যদি করতো তাহলে তো কিছু ফলাফল পেতো। এখন ইট ইজ টু লেট। অনেক ধন্যবাদ এখানে আমি আপনাদের দুজনকেই। আমাদের হাতে সময় একদম শেষ হয়ে গেছে। দর্শক, আজকে কড়া আলাপের এই পর্যন্তই ছিল। অনেক ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন।